দেখি দেখি, সবাই একটু সরে যান, কেউ আর সামনে আসবেন না, এটা ক্রাইম সিন। আর লাশে কেউ হাত দেননি তো? ঘরে ঢুকেই দৃঢ় গলায় বলতে লাগলেন ইন্সপেক্টর মণ্ডল। বারাসাতের হেলিয়া বরতলার একটা ফ্ল্যাটে গতরাতে খুন হয়েছে একজনের। লাশটার দিকে তাকালেই বোঝা যায় মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে। লাশটা প্রথম কে দেখেছেন? চারদিকে তাকিয়ে প্রশ্ন করলেন তিনি। আগে আমি। ভিড়ের মাঝখান থেকে এক ভদ্রমহিলা এগিয়ে এলেন। আপনি কে? এখানে কি করতে এসেছিলেন? কিছুটা কড়া গলায় জিজ্ঞেস করলেন মণ্ডল। ভদ্রমহিলা একটু ইতস্তত করে বললেন, আমি ওনার পাশের ফ্ল্যাটে থাকি। সকালে ওনার বাড়ির কাজের লোক দরজায় অনেকক্ষণ ধাক্কা দিয়েও কোনো সাড়া না পেয়ে আমার দরজায় আসে। আমি বেরিয়ে এসে নিজেও ডাকাডাকি করি, কিন্তু ভেতর থেকে কোনো শব্দ পাই না। তখন নিচে শ্রেয়া এন্টারপ্রাইজের দোকানদারকে ডেকে এনে দরজাটা ভাঙাই, আর তারপরই এই অবস্থা দেখি। দরজা ভাঙার পর থেকেই ভিড় জমেছে ফ্ল্যাটে। কেউ কৌতূহলবশত, কেউ আতঙ্কে। অনেকেই এসেছে যারা এই মানুষটাকে কোনোদিন চিনত না, অথচ আজ প্রথম দেখাই তাদের শেষ দেখা হয়ে রইল। তবুও ভিড়ের মধ্যে কয়েকজন অদ্ভুতভাবে শোক প্রকাশ করছিল। হঠাৎ তাদের মধ্যেই একজন বলে উঠল, হবে না, ঈশ্বরের অভিশাপ থেকে বাঁচতে পেরেছে এমন কেউ কি আছে নাকি? কথাটা যেন বিদ্যুতের মতো কানে বাজল মণ্ডলবাবুর। তিনি সঙ্গে সঙ্গে লোকটার কাছে গিয়ে দাঁড়ালেন। এমনটা বলছেন কেন? লোকটা একটু থেমে বলল, ঠিক চিনি না স্যার, তবে মাঝে মাঝে দেখতাম এক ভদ্রমহিলা আর একটা ছোট মেয়ে আসতো ওনার বাড়িতে। তারপরই ভেতর থেকে চিৎকার চেঁচামেচি শোনা যেত। ওদের সঙ্গে এনার কি সম্পর্ক? চোখ সরু করে জিজ্ঞেস করলেন মণ্ডল। জানি না স্যার, তবে দেখে তো মনে হতো স্ত্রী আর মেয়ে। মণ্ডল বাবলান্ধু বলে চুপ করে গেলেন। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করলেন, দেশলাই খুঁজছেন। ঠিক তখনই ব্যানার্জিবাবু হাঁপাতে হাঁপাতে সামনে এসে দাঁড়ালেন। স্যার স্যার! মণ্ডল তাকিয়ে দেখলেন তার হাতে একটা অ্যালবাম। কি পেলে? জিজ্ঞেস করলেন তিনি। তারপর অ্যালবামের দিকে তাকিয়ে আবার বললেন, ওটা কি? মনে হচ্ছে বিয়ের অ্যালবাম স্যার। দেখি তো। পাশ থেকে আগ্রহ ভরে বললেন সেই প্রতিবেশী ভদ্রমহিলা। ব্যানার্জিবাবুর অ্যালবামটা তার হাতে দিয়ে মণ্ডলের নির্দেশে আবার ঘর তল্লাশি করতে চলে গেলেন। অ্যালবামের পাতা উল্টাতে উল্টাতে ভদ্রমহিলা হঠাৎ বলে উঠলেন, এই তো, এই মহিলাটাই তো কাল এসেছিলেন। পাশের ভদ্রলোকটাও সঙ্গে সঙ্গে সায় দিলেন, হ্যাঁ হ্যাঁ, একেই তো আমি মাঝে মাঝে আসতে দেখতাম। মহিলা একটু ভেবে নিয়ে বললেন, কিন্তু কখনোই মনে হয়নি উনি ওনার স্ত্রী। মণ্ডলবাবু কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, কেন বলুন তো? কারণ ওদের কথা কাটাকাটি প্রায়ই আমার কানে আসত, কিন্তু সেটা সংসারের ঝগড়া বলে মনে হতো না, বরং মনে হতো টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা চলছে। ঘরের ভেতরের ভারী নীরবতাটা আরও গাঢ় হয়ে উঠল। ইন্সপেক্টর মণ্ডল এবার প্রশ্ন করলেন, লোকটা কি কাজ করতেন জানেন? দুজনেই মাথা নাড়লেন, না স্যার, সে বিষয়ে কিছুই জানি না। মণ্ডলবাবু এবার একটু বিরক্ত হয়েই বললেন, বাহ বাবা, বাহ বাহ, কে কখন কোথায় আসে কি করে সব খবর রাখেন, আর লোকটা কোথায় কাজ করত সেটা জানেন না? এখন কি মজা করার সময় নাকি? তার ভারী গলায় ভদ্রলোকটা একটু সংকুচিত হয়ে নরম স্বরে বললেন, আসলে স্যার, লোকটা খুবই সন্দেহজনক ছিল, তাই আমরা কেউই ওর ধারে কাছে যেতাম না। সেই কারণেই ওনার সম্পর্কে তেমন কিছুই জানা নেই আমাদের। মণ্ডলবাবু আদতে এদের সন্দেহ করছিলেন না, তবে তিনি জানতেন অনেক সময় মানুষের ভেতরের কথা সহজে বেরোয় না, একটু চাপ দিলে তবেই মুখ খোলে। তাই ইচ্ছে করেই একটু কড়া সুরে কথা বলেছিলেন। পুলিশি কাজের এটাই নিয়ম, কখনো কখনো ধমকই সবচেয়ে কার্যকর অস্ত্র। লোকটা এখানে কতদিন ধরে থাকছে? আবার প্রশ্ন করলেন তিনি। ভদ্রমহিলা উত্তর দিলেন, বেশি দিন না স্যার, এই ৯-১০ মাস হবে। তবে প্রথম দিন থেকেই একটু আলাদা ধরনের ছিলেন। কারোর সঙ্গে মিশতেন না, আলাপ এড়িয়ে যেতেন, কোনো অনুষ্ঠানে ডাকলেও যেতেন না। একা একাই থাকতে ভালোবাসতেন মনে হয়। তবে একটা কথা বলি, ওনার বাড়ির কাজের মেয়ে চিত্রা, ওকে জিজ্ঞেস করলে অনেক কিছু জানা যেতে পারে। ও অনেক দিন ধরে কাজ করছে এখানে। সে এখন কোথায়? এই ঘটনা দেখে ও আর থাকতে পারেনি স্যার, বাড়ি চলে গেছে। মণ্ডলবাবুর মুখটা সঙ্গে সঙ্গে গম্ভীর হয়ে উঠল। বাড়ি চলে গেছে মানে? ক্রাইম সিনে সবাইকে থাকতে বলা হয়েছিল। আপনাদের মতো লোকেদের জন্যই আসামিরা বেঁচে যায়, আর শেষে দোষ পড়ে পুলিশের ওপর। ভদ্রমহিলা মাথা নিচু করে বললেন, সরি স্যার। এখন সরি বলে কি হবে? ঠিকানাটা দিন, দেখি কাকে পাঠানো যায় ওনার সেই রাজপ্রাসাদে। এই সময় ব্যানার্জিবাবু বেডরুম থেকে ডাইনিংয়ে এসে হাঁপাতে হাঁপাতে বললেন, স্যার স্যার! কি হে, খুনের অস্ত্র পেলে কিছু? না স্যার, তবে এটা পেয়েছি, বলে একটা চেক এগিয়ে দিলেন তিনি। মণ্ডলবাবু চেকটা হাতে নিয়ে চোখ বড় করে বললেন, পুরো ৫ লাখ? এত টাকা কে দিল? ব্যানার্জিবাবু বললেন, প্রীতি চক্রবর্তী নামে এক মহিলা বিনোদবাবুকে দিয়েছেন স্যার। মণ্ডলবাবু একটু চুপ করে থেকে বললেন, ব্যাপারটা বেশ ঘোলাটে মনে হচ্ছে। কিছুক্ষণ ভেবে আবার নির্দেশ দিলেন, ব্যানার্জি, লোক পাঠাও, ওই চিত্রাকে ধরে নিয়ে আসতে হবে। দেখি সে বাড়িতেই আছে নাকি আগেই কিছু টের পেয়ে পালিয়েছে।
আর থাকলে মুখ খোলে কিনা সেটাও দেখতে হবে। আবার একটু থেমে বললেন, লোকটার নাম কি বললে? আগে বিনোদ চক্রবর্তী। সকাল 11:30 নাগাদ চিত্রাদেবী থানায় এসে হাজির হলেন। তাকে দেখেই মণ্ডলবাবু একটু চমকে গেলেন। তিনি ভিতরে ভিতরে সবচেয়ে বেশি সন্দেহ করছিলেন চিত্রাকেই। তাকে বসতে বলে সরাসরি জিজ্ঞেস করলেন, তাহলে নিজেই আত্মসমর্পণ করতে এলেন? বলুন তো, কিভাবে খুন করলেন বিনোদবাবুকে? চিত্রাদেবী ভয়ে কাঁপা গলায় বললেন, আমি কিছু করিনি স্যার। আমাকে ডাকা হয়েছে, বলেছে আপনি কিছু জিজ্ঞেস করবেন, তাই এসেছি। না হলে সকালে ওই দৃশ্য দেখে আমার শরীরটাই খারাপ হয়ে গেছে, আসতে ইচ্ছেই করছিল না। কিন্তু যদি আপনি সন্দেহ করেন, সেই ভয়ে চলে এলাম। কথাগুলো শুনে মণ্ডলবাবুর মনে হলো মহিলার গলায় কোনো ভান নেই, মিথ্যার গন্ধও নেই। তাই একটু নরম হয়ে তিনি বললেন, ঠিক আছে, আপনি যখন খুন করেননি তাহলে বলুন কে করেছে? চিত্রাদেবী অসহায়ভাবে মাথা নাড়লেন। আমি জানলে তো স্যার আপনাকেই সবার আগে বলতাম। আচ্ছা, তাহলে আপনি যা জানেন সেটাই বলুন। চিত্রাদেবী একটু গুছিয়ে বলতে শুরু করলেন, আমি প্রথম দিন থেকেই ওনার বাড়িতে কাজ করি। তখনই ওনার স্ত্রী ডিভোর্স দিয়ে চলে গেছেন। একটা 12-13 বছরের মেয়েও আছে। কোর্টের নির্দেশে সে মায়ের কাছেই থাকে। এখন শ্যামবাজারে তার বাবার বাড়িতে থাকে ওরা। আর বিনোদবাবু, উনি ওনার শ্বশুর মশাইয়ের সোনার দোকানে কাজ করতেন। এই পর্যন্ত বলে উনি একটু থামলেন, জল খেলেন। মণ্ডলবাবু এবার জিজ্ঞেস করলেন, ডিভোর্স হলো কেন? চিত্রাদেবী একটু ইতস্তত করে বললেন, ওনার স্ত্রী ওনাকে কোনোদিনই পছন্দ করতেন না। একরকম জোর করেই বিয়েটা হয়েছিল। পছন্দ করতেন না কেন? তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলেন মণ্ডল। চিত্রাদেবী এবার চোখ নামিয়ে বললেন, স্যার, আমি যতটুকু জানতাম বললাম, এর বেশি কিছু জানি না। মণ্ডলবাবু একটু ভেবে নিয়ে আবার বললেন, ওনার স্ত্রীর নাম কি প্রীতি চক্রবর্তী? হ্যাঁ স্যার। ঠিক আছে, আপনি যেতে পারেন, তবে আমাদের অনুমতি ছাড়া শহর ছেড়ে কোথাও যাবেন না। চিত্রাদেবী আর কিছু না বলে উঠে চুপচাপ বেরিয়ে গেলেন। ঠিক তখনই ব্যানার্জিবাবু এসে প্রশ্ন করলেন, স্যার, আপনি কি ওনাকে সন্দেহ করছেন? মণ্ডলবাবু ধীর গলায় বললেন, করছিলাম না, এখনও করছি। মহিলা অনেক ভেতরের খবর জানেন, মানে আড়ি পেতে শোনার অভ্যেস আছে। তবে ওনার চোখে যে ভয় দেখলাম তাতে মনে হলো না উনি খুনি। কিন্তু উনি এমন কিছু জানেন যা এই কেসটা খুলে দিতে পারে। নজর রাখো ওর ওপর। ঠিক আছে স্যার, এখন আমাদের কি করা উচিত? এখন আমাদের বিনোদবাবুর শ্বশুর বাড়ি যেতে হবে। গাড়ি রেডি করো। ওকে স্যার, বলে ব্যানার্জিবাবু জিপের দিকে চলে গেলেন। এই অল্প সময়ের মধ্যেই মণ্ডলবাবুর মাথায় অসংখ্য প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। জিপে ওঠার আগে তিনি তাড়াতাড়ি ডায়েরিতে লিখে নিলেন, খুনি পালালো কিভাবে? ডিভোর্সের আসল কারণ কি? খুনের অস্ত্র কোথায়? আর এই 5 লাখ টাকার রহস্যটাই বা কি? জিপে উঠেই তিনি একে একে প্রশ্নগুলো বলতে লাগলেন। ব্যানার্জিবাবু চুপচাপ শুনছিলেন। কিছুক্ষণ পর হালকা হেসে বললেন, সবই আজকালকার ব্যাপার স্যার, এখন তো সম্পর্কই টেকে না। এই কেসে তো তাও অনেক দিন টিকেছে মনে হচ্ছে। মণ্ডলবাবু মৃদু হেসে বললেন, সবই সময়ের হাওয়া ব্যানার্জি। বহু বছর আগের বিয়ে, কিন্তু যুগের সঙ্গে পাল্লা দিতে গিয়ে হয়তো ভেঙে গেল। ব্যানার্জিবাবু কিছু বুঝলেন, কিছু হয়তো বুঝলেন না, কিন্তু আর কিছু বললেন না। চুপচাপ গাড়ি চালাতে লাগলেন। শ্যামবাজারে পৌঁছে তারা একজন লোককে প্রীতি চক্রবর্তী আর তার পরিবারের কথা জিজ্ঞাসা করলেন। লোকটি যা জানালো তাতে ছবিটা ধীরে ধীরে পরিষ্কার হতে লাগল। প্রীতি প্রথম থেকেই বিনোদকে পছন্দ করতেন না। বিয়ের আগে তিনি প্রতীক নামের এক ছেলেকে ভালোবাসতেন, কিন্তু তার বাবা সেই সম্পর্ক মেনে নেননি, বরং নিজের দোকানের কর্মচারী বিনোদ চক্রবর্তীর সঙ্গে তার বিয়ে ঠিক করে দেন। অনেক আপত্তি অশান্তির পর শেষমেশ বিয়ে হয়। তারপর 2 বছরের মাথায় প্রীতির বাবা মারা যান। এই পর্যন্ত সবকিছুই যেন স্বাভাবিক, কিন্তু এরপর যা শোনা গেল তাতে দুজনেই স্তম্ভিত। প্রীতি আবার সেই প্রতীককেই বিয়ে করতে চলেছেন। ব্যানার্জিবাবু আধখানা হাসি চেপে বললেন, বলছেন কি মশাই, একটাতে মন ভরেনি আবার দ্বিতীয়বার? লোকটা শুধু মৃদু হেসে পথ দেখিয়ে দিল। তারা এগিয়ে গেল শ্যামবাজারের গোরমুখী সেনলেনের 3 নম্বর বাড়ির দিকে। বাড়িটা বড়, পুরনো, ভেতরে যেন একটা চাপা উত্তেজনা রয়েছে। বাইরে তেমন ভিড় নেই, কিন্তু ভেতরে যেন কিছু একটা বড় ঘটনার প্রস্তুতি চলছে। ওপরে ঘর থেকে প্রীতির গলা শোনা গেল, হলো কি, সাজাতে আর কত দেরি? তার বাবার মৃত্যুর পর সম্পত্তি নিয়ে বাড়িতে অশান্তি শুরু হয়েছে। এত বড় বাড়ি, 3 ভাই 1 বোন, ঝামেলা হবেই। ভাইয়েরা নানাভাবে প্রীতিকে সরিয়ে দিতে চাইছে। এদিকে সাজগোজ এখনও শেষ হয়নি, তার মধ্যেই খবর এলো প্রতীক এসে গেছে নিচে। খবরটা শুনেই প্রীতি রেগে আগুন।
মেকআপম্যানদের ওপর চড়াও হয়ে অশ্রাব্য ভাষায় গালাগালি শুরু করলেন। তারই নির্দেশে তার বৌদি প্রীতির মেয়ে তানিয়া, ডাকনাম টিন্নি, কে ঘুমের ওষুধ খাইয়ে ঘরে বন্ধ করে রেখেছেন। কারণ জিজ্ঞেস করতেই প্রীতি বলেছিলেন গত দুদিন ধরে মেয়েটা তার বাবার কাছে যাওয়ার জন্য জেদ করছে, আর সেটা এখন কোনোভাবেই তিনি চান না। তবুও তার বৌদি টিন্নির এই নিষ্ঠুরতার কোনো প্রতিবাদ করলেন না। মনে মনে শুধু একটা কথাই বিশ্বাস করতেন, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় ততই আনন্দ। সাজগোজ শেষ। প্রীতিদেবী নিচে নেমে প্রতীকের দিকে তাকিয়ে হালকা ইশারায় বুঝিয়ে দিলেন আজ তাকে একেবারে নায়কের মতো লাগছে। এদিকে চা, সিঙাড়া, মিষ্টি সব এসে গেছে। প্রীতিদেবীর মাও নিচে এসে বসেছেন। যদিও পাত্রপাত্রী একে অপরকে অনেক আগে থেকেই চেনেন, তবুও নিয়ম মেনে শেষবারের মতো পাকা দেখা চলছে। প্রীতিদেবীর মায়ের অবশ্য এই বিয়েতে প্রবল আপত্তি। অথচ আগে যখন মেয়ে এই একই ছেলেকে বিয়ে করতে চেয়েছিল তখন তিনি রাজি ছিলেন। আপত্তি ছিল শুধু তার স্বামীর। এখন 3 ছেলে মিলে অনেক বুঝিয়ে সুঝিয়েই তাকে এই দ্বিতীয় বিয়েতে রাজি করিয়েছে। নিচে হাসি ঠাট্টা গল্পগুজবের মধ্যেই হঠাৎ দরজার কলিং বেল বেজে উঠল, আর সেই শব্দটা যেন সবার কাছেই বিরক্তিকর লাগল। উফ, এই সময় আবার কে এলো? বিরক্ত মুখে বলতে বলতে দরজা খুলতে গেলেন প্রীতিদেবীর বৌদি ঋগ্ধা। দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে ইন্সপেক্টর মণ্ডল। এটা কি প্রীতি চক্রবর্তীর বাড়ি? ঋগ্ধা একটু অবাক হয়ে বললেন, হ্যাঁ এটাই। কি হয়েছে? পেছন থেকে প্রীতিদেবী এগিয়ে এসে বললেন, আমিই প্রীতি চক্রবর্তী, বলুন কি ব্যাপার? মণ্ডলবাবু সোজা প্রশ্ন করলেন, বিনোদ চক্রবর্তী আপনার কে হন? প্রীতি বিন্দুমাত্র ইতস্তত না করে বললেন, আমার এক্স হাজব্যান্ড। কেন, আবার কি হয়েছে? কালই তো ওনার প্রাপ্য 5 লাখ টাকা মুখের উপর দিয়ে এলাম, এরপরেও কি চান উনি? কথাগুলো এত সহজভাবে বললেন যেন এতে কোনো অস্বাভাবিকতা নেই। মণ্ডলবাবু এক মুহূর্ত থেমে শান্ত গলায় বললেন, গত রাতে উনি খুনি হয়েছেন। কথাটা যেন বজ্রাঘাতের মতো পড়ল ঘরের ভেতর। কেউ প্রস্তুত ছিল না। এর জন্য মুহূর্তের মধ্যে হাসি ঠাট্টা থেমে গেল। সবাই যেখানে ছিলেন সেখান থেকেই উঠে দাঁড়ালেন। শুধু প্রীতির বৃদ্ধা মা বসে রইলেন, চোখ বড় বড় হয়ে গেছে। তিনি কাঁপা গলায় বললেন, কিভাবে? কে মারল ওকে? বলতে বলতেই তার চোখে জল চলে এলো। ব্যানার্জিবাবু কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু মণ্ডলবাবু হাত তুলে তাকে থামালেন। সেটাই জানতে আমরা এসেছি, তবে তার আগে বলুন তো এখানে কি চলছে? প্রীতি চুপ, মুখে কোনো কথা নেই। তার হয়ে ঋগ্ধা বললেন, ওর বিয়ের পাকা দেখা চলছে। মণ্ডলবাবুর চোখে এক ঝলক তীক্ষ্ণ দৃষ্টি। আমরা ঘরটা সার্চ করতে চাই। এই কথা শুনে প্রীতিদেবী যেন হকচকিয়ে গেলেন। কি বলবেন বুঝে উঠতে পারলেন না। ঠিক তখনই হঠাৎ মণ্ডলবাবুর মাথায় কিছু এলো। তিনি সরাসরি জিজ্ঞেস করলেন, আপনার মেয়ে কোথায়? প্রীতি একটু থেমে চোখ সরিয়ে নিয়ে অস্পষ্ট গলায় বললেন, ঘরে, ঘুমোচ্ছে। ঘটনাটা ঘটছিল দুপুরবেলা, তাই ঘুমোচ্ছে কথাটা শুনে প্রথমে কারোরই বিশেষ সন্দেহ হল না। মণ্ডলবাবু শান্ত গলায় বললেন, আপনার মেয়ের সঙ্গে আমাদের একটু কথা বলতে হবে। কথাটা শেষ হতেই ঋগ্ধা তাড়াতাড়ি বলে উঠলেন, এখন তো ঘুমোচ্ছে, পরে না হয় কথা বলবেন। মণ্ডলবাবুর মুখটা গম্ভীর হয়ে উঠল। কবে বলবো? যেদিন খুনি হাতছাড়া হয়ে যাবে। এখনই ডাকুন, আমাদের কথা বলতে হবে। প্রীতিদেবী এবার নিজেই বললেন, ওকে এখন ডেকেও লাভ নেই, কড়া ডোজের ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। মণ্ডলবাবুর চোখে সঙ্গে সঙ্গে অন্যরকম এক ঝিলিক দেখা গেল। এই তো আসল কথাটা এবার বেরোল। তা বলুন তো, কি এমন করেছিল আপনার মেয়ে যে তাকে এইভাবে শাস্তি দিতে হলো? প্রীতিদেবী একটু বিরক্ত, একটু ক্লান্ত গলায় বলতে শুরু করলেন, তার মেয়ের বারবার বাবার কাছে যাওয়ার জেদ, না মানলে কান্নাকাটি, সবকিছু। তারপর একটু থেমে যোগ করলেন, কোর্টের নির্দেশে ওর দায়িত্ব আমার, কিন্তু ওর বাবাকেই বেশি ভালোবাসত। যতই বকাঝকা করি আটকাতে পারিনি। সুযোগ পেলেই পালিয়ে যেত সোজা ওর বাবার কাছে। কথা বলতে বলতে তিনি একটু হাঁপ ছাড়লেন। ঠিক তখনই মণ্ডলবাবুর চোখ গেল প্রতীকের দিকে। কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ প্রশ্ন ছুড়ে দিলেন, আপনাদের ডিভোর্সের কারণটা কি এই প্রতীকবাবুই? এতক্ষণ চুপ করে সব দেখছিলেন প্রতীক। এবার ধীরে ধীরে বললেন, আগে কিছুটা আমার জন্যই বলতে পারেন, তবে আমি একা নই। আসল শুরুটা করেছিলেন বিনোদবাবুই। প্রীতির বিয়ের পর আমি শহর ছেড়ে চলে গিয়েছিলাম,
কিছুদিন আগে কাজে ফিরে এসে আবার প্রীতির সঙ্গে দেখা, তারপর আসা যাওয়া শুরু হয়। বিনোদবাবুর সঙ্গেও আড্ডা দিতাম, কিন্তু একদিন উনি আমাদের পুরনো সম্পর্কের কথা জেনে যান, আর তারপরই হঠাৎ ডিভোর্সের সিদ্ধান্ত নেন। তবে তিন্নিকে নিজের কাছেই রাখতে চেয়েছিলেন। মণ্ডলবাবু চুপ করে সব শুনলেন, তারপর ধীরে ধীরে বললেন, আচ্ছা, এই 5 লাখ টাকার ব্যাপারটা? প্রীতিদেবী এবার উত্তর দিলেন, গড়িয়ায় একটা দোকান খুলতে বিনোদ শেয়ারে টাকা দিয়েছিল, কিন্তু আমাদের সম্পর্ক ভেঙে যাওয়ার পর ও সেটা ছেড়ে দিতে চেয়েছিল। শুধু ওই টাকার জন্যেই শহর ছাড়েনি, তাই আমি ওর শেয়ারের 5 লাখ টাকা দিয়ে দিই। মণ্ডলবাবু কিছুক্ষণ চুপ করে রইলেন। মনে হলো কথাগুলো মাথার ভেতর সাজিয়ে নিচ্ছেন। তারপর আর বেশি কথা বাড়ালেন না, যেন ইচ্ছে করেই থামলেন। তিনি বেরিয়ে যাওয়ার জন্যে ঘুরতেই রিগধা হঠাৎ বলে উঠলেন, বাড়িটা সার্চ করবেন না? কথাটা শুনে মুহূর্তের জন্য সবাই একটু থমকে গেল। এই অপ্রত্যাশিত আগ্রহটা কারোরই চোখ এড়াল না। মণ্ডলবাবু হালকা হেসে বললেন, আসলে কথাটা এমনি বলেছিলাম, আমাদের কাছে সার্চ ওয়ারেন্ট নেই, তাই অনুমতি ছাড়া বাড়ি তল্লাশি করা যাবে না। তারপর একটু থেমে গম্ভীর স্বরে যোগ করলেন, তিন্নির যখন ঘুম ভাঙবে ওকে থানায় নিয়ে আসবেন, ওর কাছ থেকে আমাদের অনেক কিছু জানার আছে। থানায় পৌঁছতেই মণ্ডলবাবু একটা প্লাস্টিকের সাদা বোর্ডে মার্কার পেন দিয়ে কিছু হিসেব নিকেশ করছিলেন। এমন সময় ব্যানার্জিবাবু এসে তাকে দেখে এই ব্যাপারের কারণ জিজ্ঞেস করাতে তার উত্তরে তিনি বললেন, আচ্ছা ব্যানার্জি, আমাদের প্রাইম সাসপেক্ট কারা? প্রশ্ন শুনে ব্যানার্জিবাবু কিছু ভাবতে ভাবতে বললেন, সবার প্রথমে আমার সন্দেহ হচ্ছে প্রীতি দেবীর ওপর। কেন বলতো? কারণ ওই রাতে একমাত্র তিনিই গিয়েছিলেন বিনোদবাবুর বাড়িতে, আর তাছাড়াও ওনার কাছে তাকে মারার একটা ঠোস কারণ আছে বই কি। ইন্সপেক্টর মণ্ডল তার এই কথায় সাই দিলেন না। উনি যদি মেরেই থাকেন তবে আমাদের এত কথা কেন বললেন? ধরা পড়ে যাওয়ার ভয় আছে তো? তাহলে আপনি কাকে সন্দেহ করছেন স্যার? আমার তো ওই বাড়ির সবার ওপর সন্দেহ হচ্ছে ব্যানার্জি, বিশেষত রিগধা দেবীর ওপর একটু বেশি করে। ভদ্রমহিলা খুবই সন্দেহজনক, তাতে সন্দেহ নেই। আচ্ছা স্যার, আপনি চাইলেই বাড়িটা সার্চ করতে পারতেন। বাড়ির কেউই সার্চ ওয়ারেন্টের ব্যাপারে জানতেন না, তবু আপনি বাড়ি সার্চ করলেন না কেন? সার্চ করার দরকার হলে তাই করতাম, কিন্তু আমার প্রবল বিশ্বাস যে ওই বাড়ি সার্চ করে তেমন কিছু হাতে আসত না। হঠাৎ ব্যানার্জিবাবুর সেই দৃশ্য মনে পড়ে গেল, যখন মণ্ডলবাবু প্রথমবার বিনোদবাবুর মৃত্যুর খবর শোনাচ্ছিলেন, তখন কিছু একটা বলতে গেলে তাকে থামিয়ে দেন তিনি। এই থামিয়ে দেওয়ার কারণ জানতে চাইলে মণ্ডলবাবু বলেন, যদি খুনির সন্দেহ হয়ে যেত যে আমি ওকে সন্দেহ করছি, তবে এত সহজে কেউ এত ভেতরের খবর বলতো না। তাছাড়া ওদের বাড়ির বাইরেটা আমি রীতিমতো পাহারায় রেখেছি, একটু কিছু ওলটপালট হলেই সেই ঘটনা আমার কানে চলে আসবে। আচ্ছা, চিত্রা দেবীর কি খবর? সেরকম কিছু নেই স্যার, সকাল থেকে সন্দেহজনক কিছুই হয়নি। আবার কিছুক্ষণ থেমে গিয়ে বললেন, তার মানে আপনি মনে প্রাণে বিশ্বাস করেন যে খুনি ওই বাড়ির ভেতরেই আছে? তবে কি জানো তো, প্রীতিদেবী আর প্রতীকবাবু সব কিছুই বললেন, কিন্তু কিছু একটা এড়িয়ে গেলেন বলে আমার মনে হলো, যেটা না এড়ালে হয়তো এই কেসটা আরও অনেক বেশি সহজ হয়ে যেত। ঠিক কি এড়ালেন কিছু আন্দাজ করতে পেরেছেন? না। আচ্ছা স্যার, প্রীতিদেবী যদি তার মেয়েকে এখানে না নিয়ে আসেন তাহলে আপনি কি করবেন? প্রশ্নটা শুনেই মণ্ডলবাবু একটু মৃদু হেসে বললেন, আসবে ব্যানার্জি, নিশ্চয়ই আসবে। না আসলে সন্দেহের তালিকায় তার নামটাই যে আগে আসবে সেটা তিনি খুব ভালো করেই জানেন। এমন সময় ঘরে আরেকজন কনস্টেবল এসে খবর দিলেন যে কয়েকজন তার সাথে দেখা করতে চাইছেন। তিনি অনুমতি দিলেন তাদের ঘরে আসার জন্য। ঘরে যে 3 জন প্রবেশ করলেন তাদের মধ্যে 2 জনকেই তিনি আগে দেখেছেন, আরেকজনের কেবল নামই শুনেছিলেন, কিন্তু এই প্রথমবার তাকে দেখলেন। তিনি বুঝলেন যে সে আর কেউ নয়, প্রীতি দেবীরই কন্যা তানিয়া ওরফে টিন্নি। শুধু তার বয়স 12-13 জায়গায় কিছুটা কম, 10 কিংবা 11 মনে হতে লাগল। তার সাথে ছিল তার মা এবং প্রতীকবাবু। এই তো আমাদের টিন্নি চলে এসেছে, এবার আমাদের সব কাজ হয়ে যাবে, কি তাই না টিন্নি? টিন্নিকে দেখে মনে হলো না যে সে এই প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। সে শুধু চিৎকার করে বলে উঠল, আমার বাবা কোথায়? মা আমাকে যে বললে বাবার সাথে দেখা করাতে নিয়ে আসছো, তাহলে বাবা কই? সহসা ইন্সপেক্টর মণ্ডল তাকে বোঝাতে গেলেন যে তার বাবা আর বেঁচে নেই, কিন্তু সে কোনো মতেই বিশ্বাস করার মেয়ে নয়। এরপর প্রীতিদেবীও তাকে বোঝাতে গেলেন, কিন্তু কিছুতেই কোনো কাজ হল না। উল্টে আরও জোরালোভাবে বলতে লাগল, না, আমার বাবা বেঁচে আছে, তোমরাই তাকে লুকিয়ে রেখেছ, বের করো যেখানে লুকিয়ে রেখেছ,
না হলে আমি কিন্তু সব ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেব। শেষের কথাগুলো কাঁদতে কাঁদতে বলল টিন্নি। এমন সময় চা নিয়ে একজন বালক ঘরে প্রবেশ করছিল। চায়ের ট্রে থেকে শটান চা শুদ্ধ একটা গ্লাস নিয়ে মণ্ডলবাবুর দিকে ছুঁড়ো মারল টিন্নি। একটুর জন্য বাঁচলেন মণ্ডলবাবু। মণ্ডলবাবু হয়তো জানতেন না যে একজন মানুষের, বিশেষত একজন 10 বছরের বাচ্চা মেয়ের তেজ কীরূপ হতে পারে। বস্তুত সেটাই আজ টিন্নিকে দেখে জানলেন। ক্ষমা করবেন স্যার, আসলে ও একটু রটকচাটে, একটুতেই অনেক বেশি রেগে যায়, আর রেগে গেলে কারোর ক্ষমতা নেই ওকে থামানোর। নিজের মেয়ে ভেবে একটু ক্ষমা করে দিন, ভয় মিশ্রিত কণ্ঠে বলে উঠলেন প্রীতিদেবী। আরে না না, বুঝতেই পারছি বাচ্চা মেয়ে সদ্য পিতৃহারা হয়েছে, এরকম একটু হয়। তবে মনে হচ্ছে না যে ওকে কিছু জিজ্ঞেস করে কোনো প্রশ্নের উত্তর পাব। তার থেকে বরং আপনি ওকে নিয়ে যান, পরে শান্ত হলে কিছু জিজ্ঞেস করা যাবে। ভদ্রমহিলা ঠিক তাই করলেন। যেমনভাবে থানায় এসেছিলেন ঠিক তেমনভাবেই চলে গেলেন। তবে টিন্নির কান্না আর থামল না। তারা চলে যেতেই ব্যানার্জিবাবু তার কাছে এসে বললেন, স্যার, আপনার কিছু হয়নি তো? একটুর জন্য বেঁচেছি ব্যানার্জি, না হলে আজ যে আমার কি হতে পারত তা ভগবানই জানে। কি রাগ মেয়ের, বাপরে বাপ! এবার বুঝেছি কেন ঘুমের ওষুধ দিয়ে রাখা হয়েছিল। এই কথাটা মাথায় ছিল না মণ্ডলবাবুর। ব্যানার্জিবাবুর কথাটা শুনেই আবার যেন তার মাথায় নতুন করে কথাটা খেলে গেল। আবার কোথাও যেন একটা রহস্যের গন্ধ পেয়ে গেলেন ইন্সপেক্টর মণ্ডল। এরপর অনেকক্ষণ ধরেই কেসটা নিয়ে তিনি বিচার বিশ্লেষণ করার পর হঠাৎ কি যেন নতুন করে তার মাথায় খেলে গেল। তিনি চেয়ার ছেড়ে শটান উঠে দাঁড়িয়ে পড়লেন এবং কনস্টেবল ব্যানার্জিকে বললেন জিপ রেডি করতে। স্যার, এখন রাত 10টা বাজে, এই সময় কোথায় যাবেন? বিনোদবাবুর ফ্ল্যাটে। ব্যানার্জি, আরও 2-3 জনকে নিয়ে নাও, কাজে লাগবে। এত রাতে ওখানে কি কাজ স্যার? এতক্ষণ মণ্ডলবাবু জোরে জোরে পা ফেলে এগিয়ে যাচ্ছিলেন। ব্যানার্জিবাবুর এই কথা শুনে এবার তিনি দাঁড়ালেন, বললেন, ব্যানার্জি, আমরা তো শুধু ফ্ল্যাটের ভেতরে আর আশেপাশের কিছু জায়গাতে সার্চ করে গেছি, বাইরে, বাগানে বা অন্য কোনো জায়গা তো করিনি। আমার মন বলছে ভেতরে না, বাইরেই আসল রহস্যটা আছে, শুধু আমাদের খুঁজে বার করার অপেক্ষা। এরপর লোকজন জোগাড় করে জিপে উঠে বিনোদবাবুর ফ্ল্যাটে পৌঁছতে আর বেশি দেরি লাগল না। জিপ থেকে নেমে নেমেই সকলেই কাজে লেগে পড়ল। সবাই কিছু একটা খুঁজতে লাগল, কিন্তু কি খুঁজছে সেটা কেউ জানে না। প্রায় 2 ঘণ্টা ধরে জন 5 পুলিশকর্মী ফ্ল্যাটের পেছনের রাস্তা, বাগান, গাছতলায় খুঁজেও যখন কেউ কিছু পেলেন না, যখন সকলে ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিলেন, ঠিক তখনই ইন্সপেক্টর মণ্ডল দূরে একটা জঙ্গল আবিষ্কার করে তার দিকে মোবাইলের ফ্ল্যাশলাইট জেলে এগোতে লাগলেন। এবং বেশি অপেক্ষা করতে হল না। ঠিক 10 মিনিটের মধ্যেই তিনি আবার আবিষ্কার করে ফেললেন একটা রক্তমাখা ভাঙাচোরা ফুলদানি। বেশ ভারী ফুলদানি, বললেন ইন্সপেক্টর মণ্ডল। কিন্তু কেউই এই কথাটাকে গুরুত্ব দিল না। সবাই তখন মণ্ডলবাবুর প্রশংসায় পঞ্চমুখ। কতটা কৃতিত্বের কাজ করেছেন তাই সবাই বলাবলি করতে লাগল। কিন্তু মণ্ডলবাবু ততক্ষণ ধরে ওই ফুলদানিটিকে খুবই যত্নের সহিত পর্যবেক্ষণ করছিলেন। হয়তো সেই জন্যই এই মাঝরাতের কালো কুচকুচে অন্ধকারের মধ্যে মোবাইলের ফ্ল্যাশলাইটেও ফুলদানির সাথে আটকে থাকা মাথার একটি সূক্ষ্ম চুলকেও যিনি চিনতে পারলেন এবং বুঝতেও পারলেন যে এটা একটা মেয়ের মাথার চুল। তাহলে এবার এটা ডিএনএ টেস্ট করতে হবে নাকি? ওপাশ থেকে একজন পুলিশ বলে উঠলেন। না, সেটা করার কোনো দরকার নেই। এই চুলটাকে শুধুমাত্র একটু বিশ্লেষণ করলেই জানা যাবে যে এটা কত বছর বয়সের মহিলার চুল। আর এই কেসে শুধুমাত্র 2 জন মহিলা, প্রীতিদেবী এবং ঋদ্ধাদেবী। প্রীতিদেবী ঋদ্ধাদেবীর থেকে প্রায় 10 বছরের বড়, তাই শুধু বয়সটা জানলেই বোঝা যাবে যে কে আসল খুনি, বললেন ব্যানার্জিবাবু। মণ্ডলবাবু হয়তো এই কথার জবাবে কিছু বলতে চাইছিলেন, কিন্তু এমন সময় তার ফোনটা বেজে উঠল। ফোনটা তুলতেই তিনি বুঝলেন যে তার খবরই, যাকে তিনি দিনরাত প্রীতি চক্রবর্তীর বাড়িতে নজর রাখতে বলেছিলেন, সেই ফোনটা করেছে। তবে এর প্রত্যাশা তিনি করেননি। ফোনটা কানে লাগিয়ে কথা বলতেই তিনি শুধু 3 বার হুঁ, ঠিক আছে, এক্ষুনি আসছি বলে ফোনটা রেখে দিলেন। ব্যানার্জিবাবু জানতে চাইলেন, কি হয়েছে স্যার? খুবই এমার্জেন্সি একটা কাজ এসে পড়েছে ব্যানার্জি, এখন কিছু বলতে পারছি না। আশা করি বলতেও হবে না, তুমি একসময় নিজেই বুঝে যাবে। তুমি শুধু আপাতত এই স্যাম্পলটাকে আমাদের ফরেন্সিক ডাক্তারের কাছে নিয়ে গিয়ে রিপোর্টটা করিয়ে নিও। উনি অনেক রাত অবধি ডিউটিতে থাকেন। আশা করছি আজই খুনি ধরা পড়বে। আমি তোমাকে থানায় ছেড়ে দিচ্ছি, ওখান থেকে তুমি আরেকটা গাড়ি নিয়ে চলে যেও ফরেন্সিক ল্যাবে। আমাকে চটজলদি একবার থানায় যেতে হবে। ঠিক যেমন আদেশ তেমন কাজ। ব্যানার্জিবাবু থানায় পৌঁছেই একটা গাড়ি নিয়ে শটান গিয়ে পৌঁছলেন ফরেন্সিক ল্যাবে। তাই তিনি এর পরের ঘটনার বিষয়ে অবগত থাকলেন না। তবে এর পরের ব্যাপারটা ঘটতেও বেশি দেরি লাগল না। ইন্সপেক্টর মণ্ডল জেলের ভেতর চক্রবর্তী পরিবারের 2 জন সদস্যকে দেখে কিছুটা অবাক এবং কিছুটা কৌতূহলী হয়ে পড়লেন। সেখানে প্রতীকবাবু সহ উপস্থিত ছিলেন প্রীতিদেবীর ছোট ভাই এবং তার একমাত্র ছোট বৌদি ঋদ্ধা। শুধুমাত্র উপস্থিত ছিলেন না প্রীতিদেবী, তার মা এবং তার মেয়ে তানিয়া। থানা থেকে বাড়ি যাওয়ার পর প্রীতিদেবীকে দোকানের এক জরুরি বৈঠকে যেতে হয়েছিল, অবশ্য সেটা একদমই অনিচ্ছাকৃত ছিল তার।
এবার প্রতীকবাবুর কথাতেই তিনি রাজি হয়েছিলেন। তবে এই সুযোগটাকেই কাজে লাগিয়ে তার ভাই আর বৌদি তার মায়ের দুর্বলতার জন্য তার কাছ থেকে সমস্ত সম্পত্তি লিখিয়ে নিতে চেয়েছিলেন, এবং প্রতীকবাবুও এই কাজে তাদের সাহায্য করেছিলেন। তাদের মধ্যে চুক্তি হয়েছিল এই যে এই কাজে সে সাহায্য করলে অর্ধেক অংশ তারা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেবে। সব ঠিকঠাক চলছিল, কিন্তু এমন সময় প্রীতি চক্রবর্তীর মায়ের ঘরে এসে হাজির হয় তানিয়া। সে তার দিদার সাথে জোরজবস্তির এই দৃশ্য দেখেই প্রবল চিৎকার করে ওঠে। এক এক করে প্রত্যেকে যখন ওর চিৎকার থামানোর চেষ্টা করেও পারেনি, তখন তাকে ধরে বাড়ির বাইরে ধাক্কা মেরে বের করে দেন ঋদ্ধা দেবী। সহসা এই চিৎকার চেঁচামেচি শুনে মণ্ডলবাবুর সেই পাহারাদার খবরই ঘটনাস্থলে উপস্থিত হয়। সেই প্রথম দেখে যে তিন্নির মাথা পাথরের সাথে ঠেকে আছে এবং ওর মাথা দিয়ে অনেকটাই রক্ত পড়ছে। তখনই সে দায়িত্ব নিয়ে প্রথমে তিন্নিকে হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে এবং পুরো খবরটা জানতেই পরক্ষণেই পুলিশকে খবরটা জানায় এবং সবার শেষে ব্যাপারটা ইন্সপেক্টর মণ্ডলকে জানায়। মণ্ডলবাবু ততক্ষণে তার খবরের কাছ থেকে পুরো ব্যাপারটা জেনে নিয়েছেন। তথাপি তাদেরকে কিছু বলার সুযোগ না দিয়েই আগেভাগেই পুরো ঘটনাটা বলতে লাগলেন। তাহলে এটাই হলো আপনাদের আসল রূপ? টাকার জন্য এত নিচে নামতে আপনাদের লজ্জা করল না? আর প্রতীকবাবু, আপনি তো তিন্নির বাবা হতে চেয়েছিলেন না? বাবা না হন, একজন শুভচিন্তক হয়ে এমন কাজ করাটা কি আপনার সাজে? এক নিমিষে কথাগুলো বলে চললেন মণ্ডলবাবু। তবে এগুলো শুনে কেউই তেমন কিছু প্রতিক্রিয়া দেখালেন না। শুধুমাত্র প্রতীকবাবু চেঁচিয়ে বলে চললেন, যেদিন থেকে প্রীতির বাবা আমাকে ওর অযোগ্য মনে করতে লাগলো, সেদিন থেকেই আমি চারিদিকে টাকা ছাড়া আর কিছুই দেখি না। কারোর বাবা বা স্বামী হওয়ার আমার কোনো ইচ্ছে নেই। আমি শুধু এদের পুরো সম্পত্তি হাতাতে চেয়েছিলাম প্রতিশোধ নেওয়ার জন্য। আর তার জন্যই জেনে শুনে প্রীতিদেবীর জীবনে আপনি দ্বিতীয়বার পা রাখেন, তাই না? হ্যাঁ, আমি জানতাম প্রীতির ভাই আর বৌদিকে হাতে আনলেই আমার কার্যসিদ্ধি তাড়াতাড়ি হবে, তাই দ্বিতীয়বার এই শহরে পা রেখেই আমি ওদের প্রীতি আর বিনোদের বিরুদ্ধে উস্কাতে শুরু করি, যার জন্য ওরা বিনোদবাবুর চরম বিপক্ষে চলে যায়। কিন্তু ওনাকে আমি খুন করিনি, সেটা আমি জানি। কি জানেন? প্রথমবার মুখ খুললেন সুমিতবাবু, প্রীতিদেবীর ছোট ভাই। জানি যে আপনি এবং প্রতীকবাবুর মধ্যে কেউই এই খুনটা করেননি। এরপর ঋদ্ধাদেবীর দিকে তাকিয়ে বললেন, বিনোদবাবুর খুনি একজন মহিলা। কথাটা শুনেই ঋদ্ধাদেবী আবার কিছু না ভেবেই বললেন, আমি খুন করিনি। ম্যাডাম, আমি কখন বললাম যে আপনি খুন করেছেন? চমকে উঠলেন ঋদ্ধাদেবী, কিন্তু আবার সেই একই সুরে বলে গেলেন, আমি সত্যি খুন করিনি, আমি তো শুধু এই সম্পত্তি আর দোকানের দখল নিতে চেয়েছিলাম। প্রতীকবাবুর ব্যাপারটা না হয় বুঝলাম, কিন্তু আপনার কারণটা কি ছিল? এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকেই আমার দিকে কেউ ভুলেও তাল শাক না। এমনকি আমার স্বামীকে দোকানের সব কিছু থেকে বঞ্চিত হতে হয়েছিল শুধু একটা ছোট্ট ভুলের জন্য। আর সব কিছুর মূলে ছিলেন বিনোদবাবু। উনি আমার স্বামীকে নকল গয়না বিক্রি করতে দেখে নিয়েছিলেন। কিন্তু বিশ্বাস করুন, বিনোদবাবুকে আমি খুন করিনি। খুন কে করেছে সেটা খুব তাড়াতাড়ি সবার কাছে স্পষ্ট হয়ে যাবে, কিন্তু আপাতত যে অপরাধ আপনারা করেছেন তার জন্য যে আপনাদের শাস্তি পেতেই হবে। খুবই আত্মবিশ্বাসী হয়ে ইন্সপেক্টর মণ্ডল কথাটা বলেই নিজের কাজে চলে গেলেন। পরের দিন সকালে সেই ফুলদানি আর তার সাথে আটকে থাকা চুলের রিপোর্ট এলো। বস্তুত অনেক রাত হয়ে যাওয়ার কারণেই রিপোর্টটা সকালে এসেছিল। সকালের মিষ্টি আমেজে ইন্সপেক্টর মণ্ডল তার জন্য নির্দিষ্ট চেয়ারে বসেছিলেন। এমন সময় ব্যানার্জি বাবুর রিপোর্ট হাতে নিয়ে হাজির। রিপোর্টটা হাতে নিয়ে চোখ বোলাতেই মণ্ডলবাবুর যেন চেতনা ফিরে এলো। তিনি নিজের চোখে দেখেও ব্যাপারটা বিশ্বাস করতে পারলেন না। মনে মনে গুমড়ে উঠলেন, ছি 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 ছি, আমি কি এতটাই নির্বোধ হয়ে গেলাম? নিজের চোখে সবটা দেখেও কিছুই দেখতে পেলাম না। মনে মনে তার এই গুমরানোর ব্যাপারটা ব্যানার্জি বাবুরও চোখে পড়ল, তাই তিনিও বললেন, স্যার, খুনিকে ধরে ফেললেন? কিন্তু অনেক আগেই ধরা উচিত ছিল। এ তো পুরো জলের মতো সোজা কেস। রাতে ঘটনাটা ঘটার পর প্রীতিদেবী সারা রাত হাসপাতালে তিন্নির সাথে কাটিয়েছিলেন। সম্ভবত তিনি তার ভাই, বৌদি এবং তার সবচেয়ে প্রাণাধিক প্রতীকবাবুর বিশ্বাসঘাতকতা সম্বন্ধে জানতেন। তাই বুদ্ধি করেই তিনি তার মেয়ের দুশ্চিন্তায় সারা রাত চোখের দুই পাতা এক করতে পারেননি। সকালে যখন তিন্নির অবস্থা ভালো বলে ডাক্তার তাকে ছুটি দেয়, তখন তিনি তিন্নিকে বাড়িতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন। এমন সময় তার ফোনটা বেজে উঠল। ফোনটা ধরে হ্যালো বলতেই ওপাশ থেকে একজন পুরুষের কণ্ঠে শোনা গেল, শুনলাম আপনার মেয়ে নাকি সুস্থ হয়ে উঠেছে। ওকে পুরোপুরি সুস্থ দেখতে চাইলে হাসপাতালের বাইরের গাড়িতে করে যেখানে আপনাকে নিয়ে যাচ্ছে চুপচাপ সেখানে আপনার মেয়েকে নিয়ে আসুন, বলেই ফোনটা কেটে গেল। প্রীতিদেবী আরও বার দুয়েক হ্যালো বললেন, কিন্তু ওপাশ থেকে কোনো উত্তর আর পেলেন না। স্বাভাবিকভাবেই তিনি কিছু না বুঝতে পেরে তার কথায় রাজি হয়ে গেলেন। তিনি তার মেয়েকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইলেন না। তিন্নিকে নিয়ে শটান নিচে নেমে তিনি সেই গাড়িতে গিয়ে উঠলেন। গাড়ির যে ড্রাইভার ছিল সে প্রীতিদেবীর ফোনটা নিজের কাছে রেখে দিল, কিন্তু এত কিছুর একটুও তিন্নি জানে না। তাই কৌতূহল তার ক্রমশ বেড়ে চলেছিল। এবার তার মাকে সে প্রশ্ন করেই বসল, মা, আমরা কোথায় যাচ্ছি? একটা খুব ভালো জায়গায় ঘুরতে। তোমাকে একটা সারপ্রাইজ দেব বলে ভেবে রেখেছি, তাই সেখানেই যাচ্ছি সোনা, সেখানে শুধু আমরা থাকব, বলেই তার চোখ দুটো ছলছল করে উঠল।
কিন্তু তিন্নির এই ব্যাপারে কোনো ভ্রুক্ষেপই ছিল না। সে যেমন নির্বাক ছিল তেমনই থেকে গেল। সে আদেও জানত না যে আসলে কি অপেক্ষা করছে তার জন্য আর তার মায়ের জন্য। আধ ঘন্টা পর গাড়িটা একটা ফাঁকা গোডাউনের সামনে এসে দাঁড়ালো, কিন্তু প্রীতিদেবী আদেও জানতেন না কেন তাকে সেখানে আনা হয়েছিল। গোডাউনের ভেতরে ঢুকতেই তার দরজা বন্ধ হয়ে গেল। এই অন্ধকারাচ্ছন্ন পরিবেশে তিন্নি ভয় পেয়ে তার মায়ের হাতটা চেপে ধরল। প্রীতিদেবী চিৎকার করে কাউকে ডাকতে যাবেন, এমন সময় অন্ধকার থেকেই একটা আবছা ছায়ামূর্তি দেখতে পেলেন। ছায়ামূর্তিটি কাছে আসতেই তিনি একজন স্পষ্ট মানুষকে দেখতে পেলেন। মানুষটিকে তিনি চেনেন, তাই তাকে দেখতেই অজান্তেই তার মুখ থেকে বেরিয়ে পড়ল, ইন্সপেক্টর মণ্ডল। তবে তিনি সেদিন তার পুলিশ ইউনিফর্ম পরে আসেননি, শুধু একটা জিন্স আর শার্ট পরে এসেছিলেন। মণ্ডলবাবু তার মুখের দিকে একবার তাকালেন, তারপর তিন্নিকে দেখতেই ব্যানার্জিকে ডাকলেন। ব্যানার্জিবাবু তার সামনে এসে উপস্থিত হলে তিন্নিকে উদ্দেশ্য করে বললেন, বাবু দেখো, আমরা কিছু বলবো না, তুমি ওই কাকুটার সাথে গিয়ে ওইখানে বসো। আঙুল দেখিয়ে একটা অনির্দিষ্ট দিকে দেখলেন মণ্ডলবাবু। তারপর আবার একটু বললেন, তোমার মায়ের সাথে আমাদের কিছু কথা আছে। তিন্নি তাদেরকে চিনতে কিছুমাত্র দেরি করল না। শুধু কাল তাদেরকে যে পোশাকে দেখেছিল আজ দেখল না। সে কথাটা শুনেও তার মায়ের হাতটা চেপে ধরেই থাকল। এটি দেখে ব্যানার্জিবাবু বললেন, ম্যাডাম আপনি যদি ওকে বলেন তাহলে ও একটু অভয় পায়। এরপর প্রীতিদেবী অভয় দেওয়াতেই তিন্নি তার হাত ছেড়ে দিয়ে ব্যানার্জিবাবুর হাত ধরে। এরপর তিনি তিন্নিকে নিয়ে আরেকটা ফাঁকা জায়গায় চলে যান, যেখান থেকে এখানকার কোনো সারশব্দ পাওয়া যাবে না। আমাকে এখানে এভাবে ডেকে আনার কারণটা কি জানতে পারি? প্রীতিদেবী জানতে চাইলেন। প্রথমেই আপনাকে এভাবে হয়রানি করার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। অবশ্য আপনাকে এইভাবে না ডাকলে আপনি আসতেন না। যাই হোক, প্রথমে কেন ডেকে এনেছি সেটা বলি। আসল ব্যাপারটা হচ্ছে, আমরা বিনোদবাবুর খুন কে করেছে তা জানতে পেরেছি। তাহলে তাকে ধরুন, আমাকে ব্যক্তিগতভাবে বলার কি আছে? কেন নাটক করছেন ম্যাডাম? আপনি তো জানেন কে খুন করেছে, তাহলে আপনিই ধরিয়ে দিন না। প্রীতিদেবীর মুখটা যেন শুকিয়ে গেল। তিনি কিছু বুঝতে না পেরে বললেন, আপনি ঠিকই ধরেছেন, আমি ওনাকে খুন করেছি। আবার মিথ্যে কথা। সহসাই কথার হেতু বুঝতে না পেরে তিনি হতবাক হয়ে বললেন, মানে আমি তো নিজেই স্বীকার করছি আমি খুন করেছি, এতে আবার মিথ্যের কি আছে? ম্যাডাম আপনি আপনার মেয়ের দিব্যি খেয়ে বলুন তো যে বিনোদবাবুর খুনটা আপনি করেছেন, আপনার মেয়ে তিন্নি নয়। আশ্চর্যচকিত প্রীতিদেবী এবার নিজের কান্না ধরে রাখতে পারলেন না। মণ্ডলবাবু তার দিকে এবার টেবিলের ওপর রাখা জলের গ্লাসটা এগিয়ে দিলেন। জল খেয়ে প্রীতিদেবী বলতে লাগলেন, তিন্নি বিনোদের মেয়ে নয়, ও আমার আর প্রতীকের সন্তান। যদিও বিনোদ এই ব্যাপারটা জানত, তবুও আমাকে বিয়ে করতে রাজি হয়েছিল, শুধুমাত্র কয়েকটা টাকার লোভে। অবশ্য তখন ওর মায়ের চিকিৎসার জন্য টাকার দরকার ছিল। কিন্তু তিন্নিকেও খুবই ভালোবাসত, যেন ওর নয়নের মণি ছিল। সারাদিন শুধু খেলে এসে ওর বাবাকেই বলতো ও সারাদিন কি করে বেড়ায়। এইভাবে সব ঠিকঠাকই চলছিল, কিন্তু একদিন হঠাৎ বর্ষার কালো মেঘের মতো আমার জীবনে আবার প্রতীক এলো। কিন্তু এবার বন্ধুর বেশে নয়, বন্ধুরূপী শত্রুর বেশে। আমাকে ব্ল্যাকমেল করতে লাগল। যদি আমি বিনোদকে ডিভোর্স দিয়ে ওকে বিয়ে না করি, তাহলে তিন্নির কাছে ও সব ফাঁস করে দেবে। আমার ভয় করতে লাগল, তিন্নিকে নিয়ে আর ওর ভবিষ্যৎ নিয়ে। তাই আমি ওকে ডিভোর্স দিতে রাজি হলাম, কিন্তু তিন্নিকে নিজের কাছেই রাখলাম। কিন্তু তারপর যেটার ভয় ছিল সেটাই হলো। জানি না কোথা থেকে ও এই সমস্ত ব্যাপারটা জেনে গেল। সেদিন থেকেই ও জেদ ধরে বিনোদের কাছে ফিরে যাওয়ার জন্য অনেকবার চলেও যায়। আমি বকে ঝোঁকে বারবার নিয়ে আসতাম। যেদিন বিনোদ খুন হয় সেদিন সন্ধ্যাতেও রাজি করিয়েছিলাম, কিন্তু রাতে আমার চোখে ধুলো দিয়ে ও আবার ওই বাড়িতে গিয়ে আমাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য ওকে অনুরোধ করে। কিন্তু এবার বিনোদ কড়া কথায় ওকে ওই বাড়িতে এরপর থেকে আসতে মানা করে। আর তারপর মেয়ের বড্ড জেদ না? শেষের কথাগুলো বলতে বলতে প্রীতিদেবী কান্নায় ফেটে পড়লেন। তিনি আর কিছুই বলতে পারলেন না। এবার তার হয়ে মণ্ডলবাবু বলে গেলেন, সেদিন রাতে তিন্নি যখন বিনোদবাবুর ঘরে গেল, বিনোদবাবু তখন ডিনার সারছেন। এমন সময় কলিং বেলের আওয়াজ শুনে দরজা খুলতেই তিন্নিকে দেখেন। সে আবার সেই একই আবদার নিয়ে তার কাছে এসেছিল, কিন্তু এবার বিরক্ত হয়ে ওকে অনেক কথা শুনিয়ে দেন। অবশ্য রাগ আর ক্লান্তির মাথায় কখন কি বলতে হয় সেটা তিনি ভুলেই গিয়েছিলেন। কিন্তু আপনার মেয়েটা বড্ড রাগী এবং জেদি। রাগের মাথায় কখন কি করে বসে সেটা সেই জানত না। যাই হোক, তার বাবার এই কড়া কথা শুনে সহ্য করতে না পেরে হাতের সামনে কিছু না পেয়ে ফুলদানি ছুঁড়েই বিনোদবাবুর মাথায় মারে। এরপর তিন্নি ভয় পেয়ে গিয়ে কিছু বুঝতে না পেরে সামনে দিয়ে দরজা বন্ধ করে ওইখান থেকে পালিয়ে বাড়িতে চলে আসে। তবে আরও কিছুক্ষণ উনি বেঁচেছিলেন। হাসপাতালে নিয়ে গেলে হয়তো তাকে বাঁচানো যেত, কিন্তু তিন্নি বাড়িতে এসেই দেখে আপনি ওকে খুঁজছেন। হয়তো আপনার ধমকেই ও আপনাকে সব কিছু বলতে রাজি হয়েছিল, আর তারপরেই শুরু হয় আপনার প্রমাণ লোপাটের চেষ্টা।
ভোরবেলায় ওই বাড়ি গিয়ে আপনার মেয়ের বিরুদ্ধে যা কিছু প্রমাণ ছিল সব সরিয়ে দিয়ে পেছনের ঘন জঙ্গলে ফেলে দেন। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মণ্ডলবাবু আবার বলতে লাগলেন, আপনার দুর্ভাগ্য কি জানেন? আপনাকে ধরিয়ে দিল শুধুমাত্র আপনার মাথার একটা ছোট্ট চুল, আর পালাতে পালাতে তিন্নির পরনের ফ্রক থেকে একটা ফিটে ছেড়ে পড়ে যায়। ওই ছেঁড়া অংশটা আমি খুব কায়দার সাথে ব্যানার্জিবাবুর হাতে দিই, যাতে আর কেউ এই বিষয়টা জানতে না পারে। যে ফ্রকটা আপনাদের বাড়িতে ঢুকতেই আমি দেখেছিলাম। তিন্নির ওপর সন্দেহটা আমার তখন থেকেই হয় যখন শুনলাম আপনি ওকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছিলেন। এরপর সন্দেহটা আরও পাকা হয় যখন থানায় এসে ও আমার দিকে চায়ের গ্লাস ছুঁড়ে মারে। কিন্তু একটা কথা এখনও পরিষ্কার হয়নি, সেদিন সকালে আপনি ওই ঘর থেকে বেরোলেন কিভাবে? যখন লোকজন এসে ওই ঘরে ভিড় করতে লাগলো তখন আমি ওদের সাথে মিশে যাই, আর তারপর সুযোগ বুঝে ওখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ দুজনেই চুপচাপ। তারপর ইন্সপেক্টর মণ্ডল বললেন, আপনি কি জানেন এই কাজের শাস্তি কি হতে পারে? যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব, শুধু আমার মেয়েটাকে কোনো শাস্তি দেবেন না। এই গোটা খুনের দায়টা আমার ওপর দেওয়া যাবে না। আপনাকে শাস্তি দেওয়া মানে তো তিন্নিকেও শাস্তি দেওয়া, তবে দুজনের শাস্তি পাওয়ার জায়গাটা আলাদা হবে। এই যা। এবার প্রীতিদেবী একেবারে চুপ হয়ে গেলেন। তবে মণ্ডলবাবুর পরের কথাটা তাকে শুধু অবাকই করল না, জীবনে চলার একটা নতুন দিক খুলে দিল। তিনি বললেন, এবার আপনাকে এখানে ডাকার কারণটা বলি। আমি ভাবছি আপনারা এই শহর ছেড়ে অন্য কোথাও চলে যান যেখানে আপনাদের কেউ চেনে না। এবার তিনি মুখ তুললেন, মুখে যেন একটা কৃতজ্ঞতার ভাব। তিনি শুধু বললেন, আমাদেরকে ছেড়ে দিয়ে আপনার কি লাভ? লাভ হলে বলতে পারেন, একজন নিষ্পাপ বাচ্চার মুখ থেকে পাপীরা যেই হাসি ছিনিয়ে নিতে চেয়েছিল তাকে আবার সেই হাসি মুখে সমাজে চলতে দেখা। কিন্তু আমরা তো খুনি। খুন করলেই কেউ খুনি হয়ে যায় না মিসেস চক্রবর্তী। খুনি সেই হয় যে ইচ্ছে করে কোনো মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। এই কেসের আসল খুনি তো প্রতীকবাবু, যিনি আপনাদের সবাইকে মৃত্যুমুখে ঠেলে দিয়েছে। আর আমি একদিন তাকেই ভালোবেসেছিলাম। আমারও যা চোখ। নিজের নামেই নিন্দে করে বসলেন প্রীতিদেবী। তো কি হয়েছে? আপনি আপনার মেয়েটাকে তো কম ভালোবাসেন না। আর যদি তাই হতো তাহলে কি ওকে বাঁচানোর জন্য কি আপনি এত বড় ঝুঁকিটা নিতে পারতেন? প্রীতিদেবী মাথা নেড়ে বুঝিয়ে দিলেন যে উনি তা পারতেন না। এরপর মণ্ডলবাবু আবার বলে চললেন, আর বাচ্চাদের জন্য জুভেনাইল জেল? আমি মনে করি মস্ত বড় কোনো ঘটনা না ঘটলে তার কোনো দরকার নেই। আর তাছাড়া আপনিই কাল আমাকে বলেছিলেন যে নিজের মেয়ে ভেবে আপনার মেয়েকে ক্ষমা করে দিতে। তার জন্যই আপনাকে এতগুলো কথা বললাম। এখান থেকে অনেক দূরে চলে যান, যেখানে আপনাদের কিছু করার মতো কেউ নেই। প্রীতিদেবী এতক্ষণ মণ্ডলবাবুর কথাগুলো খুবই মনোযোগ সহকারে শুনছিলেন। এইবার একটা শব্দে তিনি পেছনে তাকালেন। মা বলে তার দিকে চেয়ে আছে তিন্নি। মণ্ডলবাবুর কিছু কিছু কথা সেও শুনেছিল। আরে যা, এখানে কখন চলে এলো? একটু চোখ হটিয়েছে কিনা মামুনি একেবারে এইখানে চলে এসেছেন। বলে উঠলেন ব্যানার্জিবাবু, ওদেরকে এবার ছেড়ে দাও ব্যানার্জি, ঘুরতে যাওয়ার জন্য জিনিসপত্র প্যাকিং করতে হবে তো। এইবার তিন্নির দিকে মুখ করে বললেন, কি তাই না তিন্নি? এইবার প্রীতিদেবী উঠলেন, কৃতজ্ঞতা ভরা মুখে হয়তো ধন্যবাদ বলতে গেলেন, কিন্তু বলে উঠতে পারলেন না। তবে মণ্ডলবাবু শেষবারের মতো আবার বললেন, একবার ওকে মানসিক ডাক্তারকেও দেখাবেন। আসলে বেশি রাগ কিন্তু শরীরের পক্ষে ভালো নয়। আর ওকে আশীর্বাদ করবেন, ও যেন আপনার মতো একজন মা হয়ে উঠতে পারে। ওনারা উঠে যেতেই ব্যানার্জিবাবু মণ্ডলবাবুর প্রায় কানে কানে বলে উঠলেন, স্যার সবই তো বুঝলাম, কিন্তু বড়বাবুকে কি বলবেন? মণ্ডলবাবু কিছু ভেবে বললেন, কিছু মিছু বলে দেব একটা। গাড়িতে উঠতেই তিন্নি তার মাকে জিজ্ঞেস করল, মা ওই লোকটা তোমাকে কি এত বলল? আর তুমি বা এত কি বললে যে ওরা আমাকে ছেড়ে দিল? প্রীতিদেবী প্রথমেই ভেবে নিয়েছিলেন যে তিন্নিকে এই ব্যাপারে কিছু বলা যাবে না, তাই তিনি বললেন, কিচ্ছু না, শুধু বললেন তুমি বড় হয়ে ওনার মতো একজন বিশাল মানুষ হবে। এরপর আর কি। গাড়িটা চলতে চলতে অনেক দূরে চলে গেল, এতটাই দূরে যে কোনো অপহর্তা চাইলেও তাদের ইচ্ছাকে অপহনন করতে পারবে না।